প্রশ্ন করেছেন কাজী মিসকাত। তিনি বলছেন দাদা স্যামসাং গ্যালাক্সি Z Fold 6 কতবার ফোল্ড এবং আনফোল্ড করা যায়? স্যামসাং যা ল্যাবে পরীক্ষা করে রেজাল্ট জানিয়েছে তারা দাবি করেছে যে অন্তত 2 লক্ষ বার ফোল্ড আনফোল্ড করা যাবে, মানে ওই একবার ফোল্ড করে একবার আনফোল্ড করা, এটা একটা সাইকেল কমপ্লিট হয়। তো এইরকম 2 লক্ষ সাইকেল করা যাবে। তো আমরা যদি দিনে 100 বারও করি সেই হিসাবে দেখতে গেলে ধরা যেতে পারে যে 5 বছর এটা করা যেতে পারে। তো দিনে 100 বার তো আমরা ফোল্ড আনফোল্ড করি না, সেক্ষেত্রে আমরা যেরকম করি সাধারণত যেরকম ইউজ করি তাতে একটা ফোল্ডিং ফোন অন্যান্য জায়গাতে খারাপ না হয়ে গেলে, যেটা ডেফিনেটলি যাওয়ার খুব সম্ভাবনা বেশি, তো সেক্ষেত্রে বছর 10 তো চলে যাওয়াই উচিত। ইমন রানা বলছেন আমি মনে করি 67 ওয়াট যথেষ্ট। আসলে আমি একটা শর্টস ভিডিওতে আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম যে আপনারা কি মনে করেন কত ওয়াটের ফাস্ট চার্জিং একটা ফোনের জন্য যথেষ্ট? কারণ এখন দেখা যাচ্ছে রিয়েলমি 320 ওয়াটের ফাস্ট চার্জিং নিয়ে চলে আসছে, শাওমি 300 ওয়াট অলরেডি এনে ফেলেছে। তো সেক্ষেত্রে এই দৌড় কোথায় থামবে? তো সেই শর্টসের প্রশ্নের উত্তরে নানাজন নানা মত দিয়েছেন। 67টা আমরা স্ট্যান্ডার্ড ধরি, কিন্তু আমি বলবো যে এখন আমাদের জীবন যেরকম ফাস্ট হয়ে গেছে, এত দ্রুত গতির লাইফ, তাতে সবাই চায় যে আরো ফাস্ট চার্জ হোক। আমি ফোনের চার্জ দেওয়ার জন্য অপেক্ষা করবো না, দাঁড়িয়ে থাকবো না, এইটুকুও সময় দেবো না। তো সেক্ষেত্রে 100 ওয়াট অব্দি চলতে পারে। আসলে 100 ওয়াট অব্দি ডুয়েল সেল ব্যাটারির যে টেকনোলজিটা সেটা ঠিকঠাক চলে আর কি। তারপর গেলেই টেকনোলজিটা একটু পাল্টে যায়, তখন ব্যাটারির ওই চার্জ ধারণ ক্ষমতাটা একটু কমে যায়, নানা রকম ক্রিটিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে। তো সেই বিষয়ে এখন যাচ্ছি না, তবে ওই খুব দ্রুত হলেও 100 ওয়াট অব্দি চলে। আমি নিজের ক্ষেত্রে বলবো যে আমার তো 67 ওয়াট যথেষ্ট মনে হয়, তার বেশি কি খুব প্রয়োজন পড়ে? ফারুক হোসেন বলেছেন অ্যাপেলের 3টে ছবি দিয়ে দিয়েছেন। আসলে আমি একটা শর্টস ভিডিওতে আপনাদের বলেছিলাম যে পৃথিবীতে সব থেকে বেশি ল্যাপটপ বিক্রি করে কোন কোম্পানি, সেই লিস্টে প্রথম 5 জনকে যদি আমরা বেছে নিই তাহলে 1, 2, 3 তো গেল, 4 নম্বরে কে থাকবে? তো 4 নম্বরে কে থাকবে প্রশ্নটা আপনাদের জন্য ছিল, আপনাদের থেকে উত্তর এসেছে অ্যাপেল। অনেকেই বলেছেন হ্যাঁ ম্যাকবুক, তাদের যে ম্যাকবুক আছে, ল্যাপটপ আছে অ্যাপেলের, সেই ল্যাপটপ কিন্তু 4th সব থেকে বেশি বিক্রি হয়, 4th পজিশনে আছে তারা। পৃথিবীতে ভালোই তাদের চাহিদা রয়েছে। ওই ভিডিওতেই কমেন্টে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের উত্তরে আমি হার্ট দিয়ে দিয়েছি যাতে বোঝা যায় যে কোন উত্তরটা সঠিক। তবু আজকে প্রশ্ন উত্তর পর্বের ভিডিওতে সেটা উল্লেখ করে বলে দিলাম। কাবাক রুমুল তিনি বলছেন দাদা এভাবে কোনো ফোনকে প্রমোট করবেন না। আপনার ভিডিও দেখে আমি দুবাই থেকে S22 আলট্রা কিনেছিলাম, কিন্তু 2 বছর পর এই ফোনে গ্রিন লাইন সমস্যা হয়েছে। এটা খুবই দুঃখের কথা। আমি হাসছি ঠিকই, কিন্তু কথাটা দুঃখের যে S22 আলট্রার মতো ফোন এত টাকা দিয়ে কেনার পর সেই ফোনটাতে যদি গ্রিন লাইনের সমস্যা আসে কিচ্ছু করার নেই। এবং এটা কোনো কোম্পানির উপর ভরসা করা যায় না, কোনো ফোনের উপর ভরসা করা যায় না। আমরা গ্রিন লাইন নিয়ে রিভিউ করি না, কারণ ভবিষ্যতে গ্রিন লাইন আসতে পারে, এটা তো বলে কিছু লাভ নেই, কারণ আমি ভবিষ্যৎ দেখতে জানি না। তো সেক্ষেত্রে আপনার ঘটনাটা দুঃখজনক, কিন্তু S24 আলট্রা বা iPhone 15 Pro Max তাকে আমি আজকে বললাম ভালো ফোন, কালকে সেই ফোনটাতে গ্রিন লাইন চলে আসলো, এটাতে আমার কিছু করার নেই। এখানে ভালো ফোনটাকে আমি ভালো ফোনই বলবো, গ্রিন লাইন যে কোনো ফোনে আসতে পারে, যে কোনো সময় আসতে পারে, এই রিস্কটা আমাদের এখন রয়েছে, এটা কিন্তু বুঝতে হবে। ইয়াসিন মামুন তিনি বলছেন সবকিছু ভালো লেগেছে, শুধু Z9S Pro তে UFS 2.2 এটা মেনে নিতে পারলাম না। এখানে অবশ্যই UFS 3.1 থাকা উচিত ছিল। iQ Z9S Pro, হ্যাঁ এই ফোনটার দাম অফার টফার দিয়ে 22,000 টাকায় পাওয়া যাচ্ছে। তো সেই ফোনটা 22,000 ইন্ডিয়ান রুপি, কিন্তু বাংলাদেশে গেলে ওটা 30,000 হয়ে যাবে। তো সেক্ষেত্রে আনঅফিসিয়াল তো হবেই, বাংলাদেশে আইকিউ অফিসিয়ালি লঞ্চ করে না। তো সেক্ষেত্রে সেই ফোনটায় সবকিছু এত ভালো, আমি সত্যিই বলছি যে ফোনটা আমি ইউজ করে দেখেছি বা আমার হাতে নিয়ে যেরকম লেগেছে, এটা রিভিউ না হলেও যেটুকু ইনিশিয়াল ইমপ্রেশন তাতে কিন্তু আমার ফোনটা ভালোই মনে হয়েছে, তার জন্যই ভালো বলেছি। কিন্তু ওই ফোনে UFS 2.2 এটা ওই দামে তো অন্যান্য কোম্পানি 3.1 দিচ্ছে। আমি ভিডিওতেও বলেছিলাম যে হ্যাঁ এখানে অন্যান্য কোম্পানি UFS 3.1 স্টোরেজ টাইপ দিচ্ছে, যেটা একটা ভাইটাল ব্যাপার। এটা কিন্তু আইকিউ দিতেই পারতো, দেওয়া উচিত ছিল অন্তত। আজকের ভিডিওতে এটা আবারও উল্লেখ করে দিলাম, যাতে যারা আইকিউর ফোনটা কিনবেন তারা যাতে এই ব্যাপারটা সম্পর্কে একটু সতর্ক থাকেন। সাকিব আহমেদ তিনি বলছেন অভ্রদাতা বাংলাদেশের এত মানুষ আপনার ব্লগ দেখি আমরা, এত ছাত্র মারা গেছে, হয়তো তাদের কয়েক শত ছাত্র আপনার ব্লগ দেখতো, তাদেরকে নিয়ে একটা ভিডিও বা শোক জানানো যায় না দাদা? তাদের জন্য ভিডিও করলে আপনার লাভই হবে, লস হবে না। বরং আপনি এই ছাত্রদের জন্য ভিডিও না করে প্রমাণ করে দিচ্ছেন আপনারা ভারতীয়রা আমাদের বন্ধু নন, এখনো সময় আছে দাদা, বাংলাদেশের ছাত্রদের সাপোর্ট দিয়ে ব্লগ করুন। আপনিই তো উত্তর দিয়ে দিয়েছেন, মানে আপনার প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে যে এই ভিডিও করলে তো আমার লাভ হতো, টাকা পয়সা আসতো, ভিউ আসতো, সাবস্ক্রাইবার বাড়তো, আপনাদের সেন্টিমেন্টটা একদম ঠিকঠাক আমি তেল দিতে পারতাম, মালিশ করতে পারতাম, বলতে পারতাম যে হ্যাঁ খুব এরকম হয়েছে। সেটা করিনি তো, আমার লাভ জেনেও আমি এটা করিনি। সেটা কেন বুঝতে পারছেন? সেই জায়গাটাতে এই কঠিন সিদ্ধান্তটা আমাকে বরাবর নিতে হয় যে আমাদের এটা টেক চ্যানেল, এখানে কোনো রকম রাজনীতি, সামাজিক এইসব বিষয় আসবে না। তো এই চ্যানেলে এটা মেনটেন করার চেষ্টা করি। তবুও প্রশ্নোত্তর পর্বের একাধিক ভিডিওতে আমি বাংলাদেশের ছাত্রদের সাথে এরকম যে হয়েছে সেই প্রসঙ্গ তুলেছি। অসহায় লেগেছে, খুব কষ্ট লেগেছে। যেমন এখন অসহায় লাগছে, কষ্ট হচ্ছে যখন পশ্চিমবঙ্গের এরকম ঘটনা ঘটেছে, আরজিকরের ঘটনাটা ঘটেছে। তো সেসব
এইসব জায়গায় অসহায় বোধ করছি, কিন্তু না, এই চ্যানেলে ওই বিষয়ে কোনো ভিডিও আসবে না। আমাদের চ্যানেলে একটা শর্টস এসছে যেখানে আমি আরজি করের ঘটনার উল্লেখ করেছি, কিন্তু সেই শর্টসটা ছিল পলিগ্রাফি টেস্ট ভার্সেস কি যেন একটা টেস্ট হয়, ওই দুটো টেস্টের ব্যাপারে কম্প্যারিজন, কিন্তু সেটা আরজি করের বিষয়ে ভিডিও ছিল না। ইভেন কমিউনিটিতেও আমি কোনো ভিডিও হয়তো শেয়ার করেছি, অন্য চ্যানেলের ভিডিও, কিন্তু এখানে কোথাও আমাদের চ্যানেলে এই সব বিষয়ে, টেকের বাইরের বিষয়ে ভিডিও হবে না, এটা আপনাদের একদম উল্লেখ করে বলছি। তবে হ্যাঁ, এই বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন হচ্ছিল তখন যে ইন্টারনেট স্লো হয়ে গেছিল, ইন্টারনেট বন্ধ হয়ে গেছিল, এইসব এখন যেটা পাকিস্তানে হচ্ছে, তো এই ব্যাপারগুলো নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি অলরেডি, সেটা অনেকদিন ধরে রয়েছে আমার কাছে, ভিডিওটা দেওয়া হচ্ছে না। আমি সিদ্ধান্ত নিতে পারছি না যে এই ভিডিও এই চ্যানেলে দেওয়া ঠিক হবে কিনা। আমি বরঞ্চ এই আমাদের টেকসাই গাই 2.0 যে আরেকটা চ্যানেল আছে যেখানে আমি শর্টস দিতাম আগে, সেই চ্যানেলে এই ভিডিওটা দেবো, হয়তো আজকেই দেবো, তো সেই ভিডিওটা তখন দেখবেন। কিন্তু আবারও বলে দিচ্ছি, আমাদের চ্যানেলে রাজনীতির বিষয়ে, সমাজের বিষয়ে কোনো কিছু আলোচনা হয় না। সমাজে প্রতিনিয়ত এখন যেরকম যুগ পড়েছে, অনেক রকম ঘটনা ঘটছে যেগুলো মনকে নাড়া দিয়ে যায়, মন ছুঁয়ে যায়, কষ্ট হয়, কিন্তু সেই ঘটনাগুলো নিয়ে আমরা এখানে বলবো না, এটা আমাদের মেনে চলাই উচিত বলে আমার মনে হয়। জয়েল দেবনাথ তিনি বলছেন, দাদা আমরা বাংলাদেশিদের বাংলাদেশ থেকে গিয়ে ভারতে মোবাইল কেনার ব্যাপারে কিছু প্রশ্ন আছে। এক, অনলাইন ফ্লিপকার্টে যে দামে ওই একই দামে কি অফলাইনে পাওয়া যায়? ফ্লিপকার্টে যে দাম অফলাইনে সেই দাম পাওয়া যায় না। ফ্লিপকার্টে আসলে কিছু অফার থাকে, কিছু ডিসকাউন্ট থাকে, যেগুলো সাধারণত অফলাইনে পাওয়া যায় না। আবার এই কথাটা না কিছু ফোনের জন্য সত্যি, আবার কিছু ফোন এরকম আছে যেটা অনলাইনে যা দাম তার থেকে অফলাইনে দাম কম হয়। এটা কি করে হয় আমি জানি না, সেই ফোনগুলো অফলাইনের জন্যই হয়তো বানানো হয়। ভিভোর ফোনে, ওপোর ফোনে, স্যামসাং এর কিছু ফোনে এই জিনিসটা দেখা যায় যে সেই ফোনটা অফলাইনের জন্য বানানো, দোকানদার এত ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, সেটা কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে না। তো সেই জিনিসগুলো একটু দেখে বাছাই করে বুঝে কিনতে হবে। 2 নম্বর প্রশ্ন, ফোন লঞ্চ হওয়ার কিছুদিন পর অনলাইনে অফারে আসে, অনলাইন আসার আগে কি অফলাইন দোকানে পাওয়া যায়? হ্যাঁ, অনেক সময় অনলাইনে আসার আগে অফলাইনে দোকানে পাওয়া যায়, তবে এখানে একটা ব্যাপার আছে, অনলাইনে অফার পরে আসে এই কথাটা সবসময় সত্যি নয়। আজকাল ফোন কোম্পানিগুলো তো খুব চালাক হয়ে গেছে, তারা ফোনের নেগেটিভ রিভিউ আসার আগেই, মানে সবাই ফোন কিনবে, রিভিউ করবে, বা আমি 2 মাস ব্যবহার করে ফোনটা সম্পর্কে জানালাম, এই তারা সুযোগটা দিতে চায় না। তারা চায় ফোনটা লঞ্চ হওয়ার সাথে সাথে যাতে সবাই কিনে নেয়, কেনার যারা আছে তারা যেন শুরুতেই প্রলুব্ধ হয়। তো এই ব্যাপারটার জন্য তারা কি করে, শুরুর কয়েকদিনের জন্য অফার দিয়ে রাখে, প্রথম 7 দিনের জন্য অফার, প্রথম 30 দিনের জন্য অফার, 30 দিনও দেয় না, ওই 7 দিনই অফার। তো সেক্ষেত্রে প্রথম সুযোগে বিক্রি করে নেওয়ার, যতটা যা লাভ তুলে নেওয়ার চেষ্টা করে তারা। তো অনেক সময় এরকম হয় যে অফারটা শুরুতেই থাকে, পরে গিয়ে থাকে না। 3 নম্বর প্রশ্ন, ভারত থেকে ভারতীয় সিম দিয়ে কান্ট্রি লক হলে দেশে এনে ব্যবহার করার পরে যদি রিসেট বা রিস্টার্ট দিলে কি আবার কান্ট্রি লক হয়ে যাবে? সাধারণত যায় না। আপনি যে দেশ থেকেই ফোন কিনুন না কেন, কান্ট্রি লক যদি ওপেন করে নিয়ে যান, তারপর রিস্টার্ট দিন, ফোন যাই করুন, রিসেট করুন, কোনোভাবে কান্ট্রি লক হওয়ার কথা নয়, এমনিতে তো হওয়ার কথা না। আর যদি বাই চান্স হয়েও যায়, আমার মনে হয় না হয়, তবু ধরে নিলাম তর্কের খাতিরে যে যদি কখনো হয়ে যায়, তাহলে আপনি কাছাকাছি কোনো দোকানে নিয়ে যাবেন, এটা খোলাটা খুব বড় কিছু কঠিন ব্যাপার না। পরে কমেন্ট করেছেন ইউজার জিআই, তিনি বলছেন অডিও জুম স্যামসাং এর ফ্ল্যাগশিপ মোবাইলগুলোতে একটা সময় দিত, মোটরোলা এটা দিয়েছে, এর জন্য স্যালুট। হ্যাঁ, মোটরোলা এই জিনিসটা ভালো করেছে, তাদের ফোনে অডিও জুমটা দিয়েছে, অর্থাৎ দূরে কেউ বসে আছে, জুম করে ক্যামেরা দিয়ে তার ভিডিও তুলছে আমি, সেই সময় যে অডিওটা রেকর্ড হচ্ছে, এই দূরে বসে থাকা মানুষটা তার অডিওটা কিন্তু ক্যামেরা ক্যাপচার করে নেয় বা একটু সেটাকে লাউড করে দেয়। এই ব্যাপারটা কিন্তু যে ক্যামেরা বুঝে নিয়ে করছে, এটা খুব ভালো ফিচার, খুব কাজে লাগে। এটা স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনে পাওয়া যায়, এখনো যায়, যেত না, যায়, এবং মোটরোলা এটা দিয়েছে, এটা ভালো, মোটরোলা ভালো কাজ করছে। ব্লগ তিনি বলছেন, দাদা আমরা তো আপনাদের মৌমিতার জন্য কাঁদলাম আর আপনারা আমাদের জন্য বাঁধ ছেড়ে দিলেন, বাহ দাদাবাদ। এটাও না খুব একটা বাজে বিতর্ক হচ্ছে ফেসবুকে, আমার এটা লাগছে। কিউএনএ ভিডিও বলেই সামান্য একটু এই প্রসঙ্গটা বলে দেয় যে প্রতিবেশীদের মধ্যে সদ্ভাব থাকাটাই ভালো, তাই না? ভারত বাংলাদেশের মধ্যে সদ্ভাব থাকবে, বিদ্বেষ থাকবে না, এই জিনিসটা হওয়া দরকার। উভয় পক্ষ থেকেই আমি দেখছি ইদানিং অনলাইনে কাদা ছোড়াছুড়ি খুব চলছে। আর বাঁধের ব্যাপারটা বলি, এটা নিয়ে না যে ধরনের নানা রকম চাপানোতর চলছে, এটার কোনো অর্থ হয় না। পৃথিবীর প্রত্যেকটা দেশ বাঁধ দেয়, যার যেরকম ক্ষমতা সে সেরকম বাঁধ দেয়, যার 100টা দেওয়ার ক্ষমতা সে 100টাই দেয়, যার 10টা দেওয়ার ক্ষমতা সে 10টা বাঁধ দেয়। কেন দেয় সেটা বুঝতে হবে। বাঁধ দিলে মানুষের উপকার হয়, সায়েন্টিস্টরা এরকম মনে করে, তার জন্য বাঁধতে হয়। প্রথমত বাঁধ দিলে তার আশেপাশের যে এলাকা বা তার নিচের দিকের এলাকার মানুষজন, যারা বন্যাতে কিছুদিন আগে প্লাবিত হতো যেসব এলাকা, সেই এলাকাগুলো বন্যা কিছুটা কন্ট্রোলে রাখা যায়। এমন না যে বন্যা বন্ধ হয়ে যাবে, যেরকম বাংলাদেশের ক্ষেত্রেই হলো। ত্রিপুরার ওদিকে যে বাঁধ খুলে দেওয়া হলো, তার ফলে বাংলাদেশ প্লাবিত হলো। কিন্তু এটাও খেয়াল করে দেখুন যে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল ওইসব দিকে যেখানে আগে বছর বছর বন্যা হতো, সেখানে কিন্তু এখন বছর বছর বন্যা হয় না, ওই বাঁধের জন্য। বাঁধ দেয় কেন? বাঁধ দেওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে বাঁধ থেকে নানা রকম জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা যায়, এরকম সব কিছু সুবিধা পাওয়া যায়। এক্ষেত্রে তাই জলবিদ্যুৎ প্রকল্প থেকে যে বিদ্যুৎ তৈরি হয় সেটার কিছুটা তো বাংলাদেশেও যায়, বাংলাদেশেও পৌঁছানো হয়। দুটো দেশের মধ্যে চুক্তি করে যখন বাঁধ হয়েছে, তখন দুটো দেশই তার ভাগ পাবে। তো ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো হয়, বাংলাদেশে যা বিদ্যুৎ ব্যবহৃত হয় তার 10%ই ভারত থেকে পাঠানো হয়, এই সব বাঁধের জন্যই সেগুলো সম্ভব। আর
আর কি বলবো, বাঁধ নিয়ে অভিযোগ সব জায়গায় যারা নিচের দিকে থাকে অববাহিকার তাদের থাকেই। যেমন পশ্চিমবঙ্গের মানুষের চিরকাল অভিযোগ আছে যে ইউপি বিহারে গঙ্গা নদীতে এত বাঁধ দেওয়া হয়েছে যে হলদিয়া বন্দর, কলকাতা বন্দর, এইসব বন্দরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, জল কমে গেছে, মানে মৃতপ্রায় কলকাতা বন্দর। তার কারণ তো ওই যে ইউপি বিহারে প্রচুর বাঁধ দেওয়া হয়েছে, কিন্তু এগুলো নিয়ে কিছু করার নেই। আরেকটা যেটা পয়েন্ট ছিল যে বাংলাদেশে সরকারকে না জানিয়ে বাঁধের জল খুলে দেওয়া হয়েছে। এখানে দুটো মতামত শোনা যাচ্ছে। একটা হচ্ছে যে অটোমেটিক গেট খুলে যায় একটা লেভেলের পর এবং সতর্কতা জারি করা হয়েছিল, এবং এটা কখনোই সম্ভব না। দুটো দেশের মধ্যে বাঁধ আছে, একটা দেশ আর একটা দেশকে না জানিয়ে বাঁধ খুলে দেবে। এটা তো আমার পাশের বাড়ি নয় যে আমি পাশের বাড়িতে হঠাৎ করে গিয়ে ঢিল ছুড়ে দিলাম বা আমার ছাগল ঢুকিয়ে দিলাম, গরু ঢুকিয়ে দিলাম, এরকম হয় না। আন্তর্জাতিক পাশাপাশি যখন দুটো দেশ থাকে কিছু প্রোটোকল থাকে, সেগুলো মেনে চলতেই হয়। এবার বাংলাদেশের সরকার খুব শিগগিরই বদল হয়েছে, নানা রকম ডামাডোল এখন আছে, হয়তো মেসেজে কোথাও গিয়ে গ্যাপ হয়ে গেছে, কিছু সমস্যা হয়েছে যার জন্য বন্যা এরকম হয়েছে, বা মানুষ আগাম সতর্ক হতে পারেনি। এটার জন্য আমার ভীষণই খারাপ লাগা রয়েছে, ওই অসহায় খারাপ লাগা আর কি। আরেকটা জিনিস খেয়াল করে দেখুন যে বন্যা পরিস্থিতি কিন্তু ত্রিপুরাতেও তৈরি হয়েছে, ওখানেও মানুষ কিন্তু ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত। নিজের দেশের লোকদেরকে বাঁধ খুলে দিয়ে ইচ্ছা করে কেউ ডোবাবে যাতে প্রতিবেশীকে একটু শাস্তি দেওয়া যায়, এটা কি হয়? এগুলো আমাদের শুধু একটু ভেবে দেখা প্রয়োজন। তো বাংলাদেশের এবং ত্রিপুরার মানুষদের যে চরম দুর্ভোগ যাচ্ছে, ভোগান্তি যাচ্ছে, মানুষ যেরকম প্রাকৃতিক দুর্যোগের জন্য এরকম ভাবে চূড়ান্তভাবে জীবনযাপনের একটা সব থেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, সেটার জন্য খুব খারাপ লাগছে, ফিল করছি এটা। আমি জানি না কিভাবে পাশে দাঁড়ানো যেতে পারে, আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি কোনো উপায় থাকে আমিও চাইবো পাশে দাঁড়াতে। আর কি বলবো, বলার এটাই যে প্রতিবেশীরা যদি মিলেমিশে থাকে তাহলে সবারই উন্নতি হয়। একটা গ্রামের সব প্রতিবেশীরা যখন মিলেমিশে থাকে না, তখন গোটা গ্রামটার উন্নতি। আর তারা যদি গ্রামের প্রতিবেশীরা যদি নিজেদের মধ্যে মারামারি করে, রোজ ঝগড়াঝাঁটি করে, জমি জায়গা নিয়ে বিবাদ করে, এর গাছের ডাল কেটে দেয়, ওর গাছের ডাল কেটে দেয়, ঢিল ছড়ে, তাহলে আলটিমেটলি গ্রামেরই ক্ষতি হয়, আর কিছু না। পরস্পরকে নিয়ে চলতেই আমি চিরকাল বিশ্বাস করেছি। এর বেশি আর কি বলবো, এই চ্যানেলে এর বেশি অনেকটাই বলা হয়ে গেছে। আমি রাজনীতি বুঝি না, তাই রাজনীতির কোনো কথা নেই। তাপস কুমার বলছেন মোটরোলা এখন অক্ষয় কুমার। হ্যাঁ, মোটরোলা অক্ষয় কুমার, এটা অবশ্যই। মোটরোলা সত্যি যা করছে, একের পর এক ফোন বার করে যাচ্ছে, আমি তো জাস্ট কয়েকদিন থেকে অবাক। এবং এটাও ঠিক যে মোটরোলা যে ফোনগুলো বার করছে, এখন অব্দি ফোনগুলো কিন্তু ভালো বার করছে। মানে কিছু কিছু ফোন তো মনে হচ্ছে এই দামে কি করে এই ফোন দিল, ভালো ফোন বার করছে, এটা বলতেই হবে। মোটরোলা বেশ কিছু জায়গায় এখন ইমপ্রুভ করেছে। সফটওয়্যার আপডেটের ওই জায়গাটা মোটরোলা যদি ঠিক করে নিতে পারে না, মোটরোলা অনেক বড় বড় কোম্পানির বাজার খেয়ে নিতে পারবে। মোটরোলা সেই টার্গেটে এগোচ্ছে। এবং আরেকটা জিনিস দেখলাম, মোটরোলা প্রচারেও খরচা করছে। মানে ইউটিউবে যে বিজ্ঞাপন চলছে, আমাদের টাকা দিচ্ছে কথা বলছি না, ইউটিউবে যে বিজ্ঞাপন চলছে সেখানে আগে স্যামসাং ভিভোর বিজ্ঞাপন প্রচুর দেখতে পেতাম, এখন মোটরোলার বিজ্ঞাপনও প্রচুর দেখতে পাচ্ছি। মানে মোটরোলা পুরোপুরি মোবাইল ইন্ডাস্ট্রিতে মন দিয়েছে, ঝাঁপিয়ে পড়েছে, তারা এটা কিছু করেই ছাড়বে আর কি। উদ্যোক্তা ফ্যামিলি বলছেন বাংলাদেশে আসলে এটা 18,000-এর নিচে পাবো না, সব লোভী দোকানি। না না, শুধু দোকানি লোভী ব্যাপারটা না, ব্যবসা করছেন সবাই, ব্যবসা মানুষ লাভের জন্যই করে। আপনি ব্যবসা করলে আপনিও লাভের জন্যই করবেন। তবু বাংলাদেশে দাম আর একটু কম হওয়া উচিত ছিল। যেটা মোটরোলার ফোন মোটো G45, সেটা 10,000 টাকার নিচে মোটরোলা যা দিচ্ছে, অফার টফার দিয়ে হোক আর যেভাবেই হোক, মানে জিনিসটা বেশ পছন্দ হওয়ার মতোই, শুধু ফুল HD+ ডিসপ্লে নেই। আর সব দিক দিয়ে মোটো G45 ফোনটা এখন অব্দি যেটুকু আমি ফার্স্ট ইমপ্রেশনে দেখলাম, মানে খুবই লোভনীয় ডিল। হ্যাঁ, ইন্ডিয়াতে ওটা 9,999, বাংলাদেশে গেলে 18,000 হবে। এটা হবে, এটা হয়, কিছু করার তো নেই। এটা দেখা যাক বাংলাদেশে ভবিষ্যতে এইসব ব্যাপারগুলো কিছু পাল্টায় কিনা, মোবাইলের দাম কমে কিনা, অনেক কিছু তো পরিবর্তন হচ্ছে, হয়তো এটাও পরিবর্তন হবে। তো আজকের ভিডিওতে বোধহয় একটু বেশি কথা বলে ফেললাম না, অপ্রাসঙ্গিক কথা, টেকের বাইরের কথাও বেশ কিছু হয়ে গেল। তো ভিডিও আর লম্বা করবো না, ভিডিও এখানেই শেষ করি। আপনার প্রশ্ন দিয়ে রাখবেন আজকের কমেন্টে, আগামী প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হয়ে যাব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।